আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আজ সন্ধ্যায় জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান। সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিকে সঠিকভাবে পরিচালনার পরামর্শ। নতুন সরকারের সামনে উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে বিশাল চ্যালেঞ্জ। বিনিয়োগ, কর্মসংস্থান, অভ্যন্তরীণ আয় বাড়াতে নতুন কৌশলের আশা। আখ থেকে কমছে চিনি আহরণ, সরকারে মিলে বিনিয়োগ বাড়াতে পরিকল্পনার পাশাপাশি চলছে সমীক্ষা গবেষণা। নির্বাচনের পর পুঁজিবাজারে স্বস্তির আভাস, লেনদেন ছাড়িয়েছে ১২০০ কোটি টাকা, বেশিরভাগ শেয়ারের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টায় জামায়াতের আমিরের বাসায় যাবেন তারেক রহমান, এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াত আমিরের শফিকুর রহমানের যে বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, সেখানে যাবেন এবং নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করবেন তাদের সাথে। গতকাল নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, পাশাপাশি দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চান। হিসেবে নির্বাচনী দায়িত্ব সামলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঠিক একইভাবে তিনি সরকার গঠনেও নেতৃত্ব দিচ্ছেন এবং সরকার গঠনের আগে বেশ কিছু প্রস্তুতিমূলক আয়োজনে তিনি তাদের দলীয় পরিসরে এবং দলের বাইরে যারা জোটসঙ্গী ছিলেন, যারা এই নির্বাচনে বিএনপির সাথে নির্বাচন করেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। একই সাথে তিনি বিরোধী দলের যারা জয়ী প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গেও ঠিক সমানতালে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যারই প্রতিফলন হিসেবে আজ সন্ধ্যায় মূলত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগেই আজকে দুপুর 12টা নাগাদ আমরা দেখেছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আসেন গুলশানের দলীয় কার্যালয়ে। এরপরই দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশানের কার্যালয়ে এসেছেন এবং এরপর আমরা দেখেছি যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, দলের স্থায়ী কমিটির সদস্য, তিনিও এসেছেন। পাশাপাশি বেশ কিছু আসনে যে সকল প্রার্থীরা জোটসঙ্গী হয়ে এবং বিএনপির তরফ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে হেরে গেছেন তাদেরও কেউ কেউ এসেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এম সাইফুল হক, তিনি ঢাকা 12 আসন থেকে পরাজিত হয়েছেন কোদাল মার্কা নিয়ে, তিনি এসেছেন। আবার ঢাকা 15 আসনে জামায়াত আমিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সাইফুল আলম, তিনি এসেছেন এখানে মিল্টন। এছাড়াও গাজীপুরের আরো একজন সংসদ সদস্য তিনিও এসেছেন। তাদের সঙ্গে মূলত আলাপ আলোচনা চলছে, যেহেতু এখন পর্যন্ত মঙ্গলবার যে আনুষ্ঠানিক শপথের যে আয়োজনগুলো রয়েছে সেই প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা এবং একই দিনে মন্ত্রী পরিষদ গঠন হবে। তো সেই আলাপগুলোই আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় আসলে বিরোধী দলগুলোর সাথেও একই রকম ভাবে আলাপ আলোচনা চলবে। তারেক রহমান এরই মধ্যে জানিয়েছেন যে তিনি সম্প্রীতি এবং সৌহার্দ্য নিয়ে সরকার গঠন করতে চায়, যেখানে সরকারি দল এবং বিরোধী দলের একটি বড় অংশগ্রহণ থাকবে, মেলবন্ধন থাকবে আর কি দুটি পক্ষের মধ্যে। স্ফীতি, মন্থর অভ্যন্তরীণ আয়, দেশি বিদেশি বিনিয়োগেরও খরা, অর্থনীতিতে এখন নানামুখী চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফেরাতে পরিবর্তিত সময় চেষ্টা ছিল, কিন্তু সুফল মিলেছে কমই। আর এমন এক অবস্থায় 2-1 দিনের মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার। বিশ্লেষকরা বলছেন সবার আগে অর্থনীতি সংস্কারে মনোযোগ দেওয়া উচিত। কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামোগত সমস্যা দূর করে ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। 1.5 বছর আগে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি সহনীয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি অর্থনীতির এই সূচক। মূল্যস্ফীতি 7% ঘরে নামিয়ে আনার কথা বলা হলেও গেল 8 মাস ধরে এই সূচকের হার 8% বেশি। প্রকৃত আয় কমে যাওয়ায় কষ্টে আছে সাধারণ মানুষ। শুধু মূল্যস্ফীতি নয়, অর্থনীতির বেশিরভাগ সূচকই এলোমেলো। কেন্দ্রীয় ব্যাংকে দলীয়করণ করে ফেলেন, অর্থ মন্ত্রণালয়কে দলীয়করণ করে ফেলেন। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন মন্ত্রীরা দলীয়করণ করেছে, আবার বেশ কিছু মন্ত্রী আছেন যারা আবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে। তো এই মুহূর্তে যাতে করে কোনো ধরনের দলীয়করণ না হয়, আগামীর প্রধানমন্ত্রীকে একজন দক্ষ অর্থমন্ত্রী নিতে হবে, যে হু অনলি রিপোর্টস টু দি পার্লামেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার। শেষ হয়েছে নির্বাচন, দায়িত্ব নিচ্ছে নতুন সরকার। স্থিতিশীল হচ্ছে দেশ, কিন্তু সরকারের সামনে পাহাড় সমান অর্থনৈতিক চ্যালেঞ্জ। নতুন বিনিয়োগ
নেই বললেই চলে। কমেছে শিল্পের উৎপাদন সক্ষমতা, হচ্ছে না কর্মসংস্থান। কথাবার্তা হচ্ছিল যে আসলে রাজনৈতিক সরকার ক্ষমতা এলে তখন বোঝাপড়ার ভিত্তিতে নীতি কেমন হয় সেটার ভিত্তিতে আসলে বিনিয়োগ আসবে বিদেশ থেকে, কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো নির্বাচনী ইশতেহারেও আসলে এই নিয়ে পরিষ্কার কোনো নির্দেশনা আমি কিন্তু কোনো বড় রাজনৈতিক দল বা জোটের কাছ থেকে পাইনি। বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তারা আগামী 18 মাসে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিন্তু সেটা রাতারাতি কিন্তু সম্ভব হবে না। তার কারণ আপনি যদি ব্যবসার পরিবেশ ভালো করেন তারপরেও কিন্তু এই নতুন কর্মসংস্থান তৈরি করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। অভ্যন্তরীণ আয়ে গতি নেই। রাজস্ব খাত সংস্কারের উদ্যোগ নেবার পর এখন কার্যক্রমে হযবরল অবস্থা। বৈদেশিক সহায়তা প্রাপ্তির পালেও হাওয়া নেই। গভীর সংকটে ব্যাংক খাত, জমেছে খেলাপি ঋণের পাহাড়। এখন ব্যাংকের যে অবস্থা, অনেক ব্যাংকই কিন্তু খারাপ অবস্থার মধ্যে আছে, তাদের যে খেলাপি ঋণের পাহাড় জমে গেছে। তো তাদের পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে তারা কিভাবে ঋণ দেবে ব্যবসার জন্য, তো সেগুলো একটা চিন্তার বিষয়। অবকাঠামোগত এবং জ্বালানি সংকটের সুরাহা হওয়া প্রয়োজন। এলডিসি উত্তরণও নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। পুঁজিবাজারের গতি ফেরানো দরকার। যতটুকু চাপে গ্যাস এবং বিদ্যুতের প্রয়োজন, তো সেগুলো কিন্তু সরবরাহ করাটা বেশ একটা সময় সাপেক্ষ বিষয়। এটা যেমন একটা সমস্যা যেগুলো আসলে অনেক কাজ করতে হবে যে কোনো রাজনৈতিক দলকে বা জোটকে ক্ষমতায় আসতে গেলে বা আসার পরে। এলডিসি গ্র্যাজুয়েশন সেটা তো আমাদের সামনে আসছে এখনো পর্যন্ত। কাঁচামালের অভাব, পুরনো যন্ত্রপাতি আর দেশি আখ থেকে চিনি আহরণের পরিমাণ কম হওয়াতে লোকসান থেকে ঘুরে দাঁড়াতে পারছে না বেশিরভাগ সরকারি চিনিকল। এতে 1 কেজি চিনি তৈরিতে যা খরচ হয় তা বাজার দরের দ্বিগুণেরও বেশি। ফলাফল, মুনাফা তো দূরে থাক, উল্টো চিনি কলগুলো টিকিয়ে রাখতে বিপুল অর্থ খরচ হয় সরকারের। তবে চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশন উন্নত মানের আখ চাষ এবং চিনি আহরণের পরিমাণ বাড়াতে চালাচ্ছে নানা ধরনের সমীক্ষা, গবেষণা। বিনিয়োগ বাড়াতে নানামুখী পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যাশা, এতে ধীরে ধীরে কমে আসবে ক্ষতির পরিমাণ। শিল্প উপদেষ্টাও জানান, দেশি কলের চিনি বিক্রির আগ পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ রাখার কথা। পাশাপাশি চিনি আহরণ বাড়াতে উন্নত আখ চাষে গবেষণা ও বিনিয়োগ পরিকল্পনার কথাও বলছেন সংশ্লিষ্টরা। লাভের চেয়ে আমরা সাস্টেইনেবল করার দিকে বেশি আগ্রহী। নিউজিল্যান্ড থেকে আমরা এক্সপার্ট এনে এটা আমরা দেখতেছি। আরো যন্ত্রপাতি আছে, সেখানেও ইনভেস্টমেন্টের দরকার। সরকার কিন্তু আমাদেরকে কোনো অর্থ দেন না, আমাদেরকে অর্থ যেটা দেন সেটা পরিচালন ব্যয় হিসেবে ঋণটা দেন। তবে বাস্তবতা হচ্ছে বাৎসরিক চাহিদা 18 লাখ টনের মধ্যে দেশীয় চিনির যোগান কেবল 50,000 টনের কাছাকাছি। বাকিটা আমদানি করেই মেটানো হয়। তার উপর বাংলাদেশে যে আখ চাষ হয় তাতে চিনি আহরণের হার কেবল 5.5%। 1 কেজি চিনি উৎপাদনে খরচ হয় ন্যূনতম 237 টাকা, যেখানে বাজার মূল্য 110 থেকে 120 টাকা। অর্থাৎ প্রতি বছর বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে এই চিনিকলগুলোকে টিকিয়ে রেখেছে